প্রতি আস্থা, মনের জোর এবং ভালোবাসার শক্তি দিয়ে আপনি যে কোনো বিপদ থেকে উঠে আসতে পারবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমাকে দেখছেন বা শুনছেন না কেন, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন এবং আমি আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ পরিবার নিয়ে অনেক ভালো আছি। আপনাদের ভাইকে নিয়ে আসলে অনেক বেশি ভালো আছি, কারণ আপনাদের ভাইকে নিয়ে অনেক দিন যাবৎ কিছু সময় স্পেন্ড করা হচ্ছিল না। তো আল্লাহ হয়তো বা সেই সুযোগটাই করে দিয়েছে। আমি খুবই কোয়ালিটি টাইম স্পেন্ড করতেছি আপনার ভাইয়ের সঙ্গে। সকাল সকাল ওঠার পরে প্রকৃতির এত সুন্দর একটা দৃশ্য দেখার পরে আসলে খুবই ভালো লাগে। আকাশ এবং গাছ এগুলো দেখতে আমার খুবই ভালো লাগে। আমি যে বাসা দেখাচ্ছি এই বাসাটাতে একজন গতকালকে মারা গিয়েছে। তো আমাদের বাসা নিচেই উনি আসলে কি বলবো, একজন মহিলা মারা গিয়েছে এবং উনি আসলে একজন ব্যভিচারিণী ছিল। তো কি বলবো, আর কিছু বলার নাই। আমি রীতিমতো খুবই সারপ্রাইজড হয়ে গেলাম তাকে দেখতে গিয়ে। দেখলাম যে সবাই খুবই খারাপভাবে তার দিকে তাকাচ্ছিল। তো আসলে একটা মানুষ যে কাজই করুক না কেন, আসলে আমাদের আল্লাহ কিন্তু বলেছেন যে পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। সবাই না তার দিকে কেমন করে যেন তাকিয়েছিল। তো মারা যাওয়ার পরে আমি শুধু একটা জিনিসই চিন্তা করছিলাম তার দিকে তাকিয়ে, যে তার তো দুনিয়ার সকল হিসাব শেষ, এখন তো আখিরাতের হিসাব শুরু হয়ে গেছে। উনি কি আসলে আল্লাহর যে প্রশ্নগুলো আছে 5টা প্রশ্ন, আমরা সবাই জানি যে 3টা প্রশ্ন, আসলে প্রশ্ন কিন্তু 3টা করা হবে না, 5টা প্রশ্ন করা হবে। তো 5টা প্রশ্নের উত্তর কি উনি দিতে পারছেন কি পারবেন, এইগুলো চিন্তা না মাথার মধ্যে সবসময়, মানে কালকে সারাদিন এটা নিয়ে খুব টেনশন করেছি। আমার না কেউ মারা গেলে এত মায়া লাগে, সে যেই হোক না কেন, সে ব্যভিচারিণী হোক। উনি আসলে এলাকার মধ্যে নাম করা একজন ইয়ে ছিল। তো উনি না এখানে বাসা নিচে থাকতো ওনার মেয়ে। তো ওনার এখানে আর কি গোসল পানি করানো হয়েছিল আমাদের বাসার নিচে, যেহেতু অনেকগুলো স্পেস আছে বড় গোসল করানোর মতো। আর এই তো আমি সকাল সকালে রুটি বানিয়ে নিয়েছিলাম। আমি একবার রুটি বানানো দেখিয়েছিলাম 36টা, আর আজকে বানিয়েছি হচ্ছে 39টা রুটি। যেহেতু আপনাদের ভাইয়া বাসায় আছে, তো রাত্রেও রুটি খাওয়া পড়ে মাঝে মাঝে। তো এখানে 39টা রুটি বানিয়ে 2টা বক্সে করে নর্মালি রাখবো, কারণ এটা আমার 2 দিনের হবে, মাত্র বেশি দিন হবে না। তো সবাই ওই মহিলাটার দিকে এমনভাবে তাকাচ্ছিল এবং আমি একটু অবাক হলাম যে ওই মহিলা যাদের সঙ্গে সম্পর্ক ছিল, এই 2টা পুরুষও দেখতে আসছিল ওই মহিলাকে। পরে আর আমাদের বাড়িওয়ালি দেখতে দেয় নাই। তো বলছিল যে যা করার করছেন, ঠিক আছে, জীবিত থাকা অবস্থায় এখন যান, এখন তার গুনার পাল্লা আরও ভারী করে না। তো আমি তো মানে কি বলবো, কিছু বলার নাই আসলে। মানুষ আসলে উনি কোন পর্যায়ে যে এই কাজটা, এই পেশাটা বেছে নিয়েছিল আমি জানি না। আল্লাহ সকলের সকল সমস্যাগুলো সমাধান করে দিক, সকলের এই যে কঠিন মুহূর্তগুলোকে আল্লাহ সহজ করে দিক, আমিন। আমার ওই মহিলাটার দেখে খুবই, মানে কি পরিমাণ যে কষ্ট লাগতেছিল আমি বোঝাতে পারবো না। আমি অনেকক্ষণ দাঁড়িয়ে তার চেহারার দিকে তাকিয়ে আমি কেমন যেন মাথা ঘুরে পড়ে যাইতেছিলাম। এই এলাকার মধ্যে নাম করা উনি, ওনাকে কয়েকবার পুলিশ ধরেও নিয়ে গিয়েছিল আমি যতটুকু শুনেছি। তো গতকালকে নাকি রাতে উনি অসুস্থ ছিল, হসপিটাল নিয়ে যাওয়া হয়েছিল। কি প্রবলেম আমি এটা জানি না, শুধু দেখলাম যে কেউ মারা গেছে, নিচে চিল্লাপালা হচ্ছিল। তো আমি জলদি করে হিজাব পরে দৌড় দিলাম। তো ওইখানে যেই দেখি যে উনি মারা গেছে। তো ওনাকে দেখার ইচ্ছা অনেক আগে থেকেই ছিল আমার, যেহেতু আমি শুনছিলাম অনেক আগে থেকেই, কিন্তু কখনো দেখা হয়নি। আজকে এই বাসায় থাকি প্রায় 4 বছর হবে, 4 বছরের উপর হবে, কিন্তু ওনার সঙ্গে কখনোই আমার দেখা হয় নাই। তো আল্লাহ আর কি একটা দেখার ইচ্ছা ছিল, আল্লাহ দেখিয়ে দিয়েছেন। তো ওনাকে দেখার পর আমি ওনার দিকে তাকিয়ে কত কিছু মাথার মধ্যে মানে আসতেছিল, বুঝাতে পারবো না। একজন নারী আসলে খুব বেশি কঠিন পরিস্থিতির উপর থেকে না গেলে কখনো এরকম ডিসিশন নেয় না, যদি না সে চরিত্রহীনা হয়। তো আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যাতে ওনার সমস্ত গুনাহ মাফ করে দেন। আমি কালকে নামাজ পড়ার সময় শুধু ওনার জন্য দোয়া আসতেছিল আমার কাছ থেকে, কারণ আমি জানি না উনি হয়তো বা কোনো একটা বিপদের মধ্যে পড়েও এইসব ডিসিশন নিতে বাধ্য হয়েছেন। আসলে একটা মেয়ে খুবই অসহায়, খুবই অসহায়। তার মাথার উপর ছাদ, তার বড় ভাই বা তার বাবা বা তার হাজবেন্ড বা বড় ছেলে বা যেই হোক, যদি একজন পুরুষ মানুষ তাকে সাপোর্ট না করে, একটা মহিলা আসলে অনেক বেশি অসহায় থাকে, সে যে কোনো ডিসিশন নিতে পারে। তো আমার কাছে তাকে ঘৃণা করার কিছুই মনে হয়নি। আমি সরাসরি তার মাথার কাছে গিয়ে দাঁড়িয়েছিলাম। আমার কাছে মনে হয়েছে ঘৃণা তার পেশা ছিল, তার কর্ম ছিল ঘৃণা, কিন্তু একজন মানুষ হিসাবে তাকে ঘৃণা করা উচিত না।
তো এই তো মা যে মিষ্টি নিয়ে আসছিল সেই মিষ্টি দিয়ে আর কাবাব নিয়ে আসছিল দোকানের কারিগর, তো ও কাবাব দিয়ে আজকে নাস্তাটা করে নেব। নাস্তাটা অফলাইনেই বানিয়ে নিয়েছিলাম। আপনাদের ভাইয়ের কথা বলতে চাই, আলহামদুলিল্লাহ অনেকটা ইমপ্রুভ। অনেকেই বলেছেন ব্যান্ডেজ খোলার পর অনেক ভালো কাজ করেছি, আলহামদুলিল্লাহ সত্যিই খুব ভালো কাজ করেছি। কারণ ওর হাতের নিচে যে কোনো এটা সেখানে বড় একটা ইনজুরি হয়েছিল, সেই ইনজুরিটা আর কি শুকিয়ে গেছে, সেখানে মাংস বের হয়ে গিয়েছিল। তো সেটা খোলাতে দেখা যায় যে রৌদ্রের আলো তারপরে বাতাস লাগতেছে, এর জন্য আর শুকিয়ে যাচ্ছে। এতদিন মনে হয় এটা পচেই যেত, ইনফেকশন হয়ে যেত। তো যাই হোক, আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। আর আপনার ভাইয়ের সঙ্গে 2 ঈদ ছাড়া আমি কোনো ছুটি কাটাতে পারি না। ও চাইলে কিন্তু যখন তখন ছুটি নিতে পারে, কিন্তু সে নিজের থেকেই ছুটি নেয় না। তার কথা, আমি যদি ছুটি নিই তাহলে ওরা কী করবে, যারা আমার সাথে আমার যারা কারিগর আছে তারা কি মনে করবে যে ভাইয়া ছুটি নিতেছে। এর জন্য ও কখনোই ছুটি নেয় না। ওর শরীর আলহামদুলিল্লাহ কখনোই খারাপ হয় না, বছরে একবারও খারাপ হয় না। এটা তো আপনারা ওকে দেখে বুঝে গিয়েছেন। আমি কিন্তু এক্সরে রিপোর্টটা এখন দেখাইনি, মনে করে একদিন দেখিয়ে দিব। তো ওর এক্সরে রিপোর্টেই কিন্তু এসেছে যে হাড়টা একটা জায়গায় ফেরে গিয়েছে, তারপরও তার মধ্যে আত্মবিশ্বাস তাকে এই 3 দিনের মাথায় 3 দিন 4 দিনের মাথায় সে ব্যান্ডেজ কীভাবে খুলেছে, যেখানে ডক্টর 15 দিনের আগে ব্যান্ডেজ ধরতেই মানা করেছিল, মানে প্লাস্টারটা। গতকালকে আপনাদের ভাইয়া পেয়ারা নিয়ে এসেছিলো, লেবু নিয়ে এসেছিলো, আর কি যেন সবজি নিয়ে এসেছিলো। তো ওইগুলোই একটু কেটে দিচ্ছিলাম, যেহেতু নাস্তা করা শেষ। তো এভাবে করে কেটে দিলে নুসাইবার খেতেও সুবিধা হয়, আমার কাছেও খেতে ভালো লাগে। বড় বড় মোটা মোটা থাকলে আমার খেতে ভালো লাগে না, আর এভাবে সুন্দর মতো কামড় দিয়ে খাওয়া যায়। আর আমার সকল কলিজার ভাই এবং বোনদের বলতে চাচ্ছি, আমি কিন্তু আপনাদের ভিডিও এখন কিছুই সাউন্ড দিয়ে দেখতে পারতেছি না, যেহেতু আপনাদের ভাই বাসায় আছে। তো ও তো জানে না যে ভিডিও দেখতে হয় ইউটিউবে, সে শুধু দেখে যে আমি মোবাইল নিয়ে ঘাটাঘাটি করতেছি। তো তার একটাই কোশ্চেন থাকে, কী করো। তো সবার কাছে আমি হাত জোড় করে ক্ষমা চাচ্ছি, আমি কারো ভিডিও ওইভাবে দেখতে পাচ্ছি না, যে আমাকে মিউট করে করে দেখতে হচ্ছে। আপনারা প্লিজ একটু বুঝে নেবেন, আমি সকলের ভিডিও একটু মিউট করে তারপর দেখছি। কি বলতেছেন কিছুই বুঝতে পারতেছি না। ওই যে বয়রা আছে না, কানের সমস্যা থাকলে যেটা হয়, বয়রা হয়ে তারপরে ভিডিও দেখতেছি। তবে সবার ভিডিওই ফুল ওয়াচ করে দিচ্ছি আলহামদুলিল্লাহ। আর সকলের উদ্দেশ্যে একটা কথা বলতে চাচ্ছি, আমি কারো ভিডিওতে যে মেসেজ করছি দ্যাট মিন্স আমি সেটা ফুল ওয়াচ করব, আর অবশ্যই লাইক দিয়েছি, এটা আপনারা বুঝে নেবেন। আমার কোনো কমেন্ট যদি আপনার কমেন্ট বক্সে যায় দ্যাট মিন্স সেটা ফুল ওয়াচ এবং লাইক কমপ্লিট। তো এটা নিয়ে কখনো টেনশন করবেন না যে আপু হয়তো আমি প্রথম এবং শেষের দিকে জাস্ট একটা মেসেজ ছেড়ে আসি, কিন্তু বড় কোনো কমেন্ট করতে পারতেছি না, যেহেতু আমি শুনতে পারতেছি না আপনি কী বলতেছেন। কারণ এতগুলো ভিডিও দেখি সারাদিন, আমার হাজব্যান্ড তো রীতিমতো গরম হয়ে যাবে যে তুমি এত ভিডিও দেখো কেন। আর গতকালকে রাতে আমার মাইগ্রেনে পেইন স্টার্ট হয়েছিল, যে পেইনটা উঠলে আমি রীতিমতো কাবু হয়ে যাই। এই পেইনটা আমার সচরাচর উঠে না, গতকাল রাতে প্রচণ্ড পেইন হয়েছিল আমার। তো এই পেইনটা উঠলে মনে হয় মাথা ছিঁড়ে ফেলি আমি। তো পেইনটা কেন উঠেছিল, হয়তো বা দেখা যায় যে একটু ঘুম কম হচ্ছে, নানান ধরনের টেনশন মাথার মধ্যে, অনেক কিছুর কারণে হতে পারে। তবে আমার মূলত হয় হলো ঘুম কম হলে। আমার ঘুম ইদানিং হচ্ছেই না, রাতে হয়তো বা ঘুম হয় 5 ঘন্টা, এরকম 5 ঘন্টা কি 6 ঘন্টা, এরপর দিনে আর ঘুমোতে পারি না। তো বুঝতেই পারতেছেন অবস্থা কী। আর এই যে আমি যে এখানে সুন্দর করে সব কিছু দেখাচ্ছি, এটা হচ্ছে লাউয়ের ছুকলা ভর্তা, লাউয়ের ছুকলা এবং ওইটার যে বিচি সেটাকে আমি ভর্তা করেছি পেঁয়াজ দিয়ে, তারপর কাঁচামরিচ দিয়ে, যেহেতু ওর বাবা শুকনো মরিচ খেতে পারবে না, আর রসুন দিয়ে। আর এটা হচ্ছে শিং মাছ দিয়ে লাউ রান্না করেছি। এই লাউটা হচ্ছে আমার শাশুড়ি নিয়ে এসেছিলো, লাউটা ভীষণ স্বাদের ছিল। আমার শাশুড়ি মা আবার দেশের থেকে নিয়ে এসেছিলো, তো গ্রামের আর কি একদম টাটকা গাছ থেকে কাটা, একদমই হালকা ছিল লাউটা, ধরেই বুঝতে পারছিলাম যে এটা একদমই রান্না করতে সময় লাগবে না। সত্যি বিশ্বাস করেন 10 মিনিটের মধ্যে লাউটা রান্না হয়ে গেছে, পুরোটা তরকারি 10 মিনিটের মধ্যে রান্না কমপ্লিট। আর ওটা হচ্ছে পাঙ্গাস মাছের তরকারি এবং পানি ডাল। তো আপনার আমি যে পরিবেশন করে দেখাচ্ছি, এটা দেখতে মনে হচ্ছে কি কিছুই হয় না, কিন্তু বিশ্বাস করেন সারাটা দিন যে কি পরিমাণ ধকল যায়, ঘর মোছা, কাপড় ধোয়া, এবং আপনারা তো জানেন আমার কোনো হেল্পিং হ্যান্ড নাই, রান্না বান্না সকল যাবতীয় সব কাজ করার পরে মানে কোনোভাবেই এনার্জি পাই না যে আমি ভিডিওটা অন করে কোনো একটা কাজ করি। মন থেকে ভিডিও করার ইচ্ছাটুকু কেন যেন চলে গিয়েছে। পরশুদিন রান্না করেছিলাম লাউ শাক, এবং গতকালকে রান্না করেছিলাম পুঁই শাক দিয়ে, মাছ দিয়ে। আর আজকে রান্না করেছি, এগুলো সবই হচ্ছে মা নিয়ে আসছিলো, লাউ দিয়ে শিং মাছ। তো এগুলো সবই মা নিয়ে আসছিলো, এগুলো দেখানো হয়নি।
তো যাই হোক, মা আসলে অনেক কিছু নিয়ে আসছে, আচার নিয়ে আসছিলো, সেই আচারগুলো এখনও বক্সিং করা হয়নি। আমি বক্সিং করার সময় অবশ্যই দেখিয়ে দিব। মার হাতের আচার কিন্তু খুবই ভালো লাগে। আমার আম্মু আসলেও আচার নিয়ে আসে, আমার মা আসলেও আচার নিয়ে আসে। আর আমার একটা মামুনি আছে, তো মামুনি যখনই আচার বানায় আমার জন্য একটা আলাদা করে একটা কৌটার মধ্যে করে রেখে দেবে, যেটা মুক্তার জন্য। তো মামুনিও আচার, মানে এই তিনজনের কাছ থেকে আমি আচার পাবোই আচারের সময়, এর জন্য আমার আচার নিয়ে কোনো প্যারা নিতে হয় না। আর এই দুপুরের পর থেকে ঠাস করে চলে আসলাম রাতের বেলা। রাতে কিন্তু আমাদের ডিনার শেষ, ওর বাবা ভাত খেয়েছিল, আমরা সবাই রুটি খেয়েছিলাম। তো ওই যে লাউর তরকারি দিয়ে রুটি খেয়েছিলাম, আর মাছের তরকারি ছিল। তো ওর একটা ছোটো ভাই আসছিলো, আশিক ভাইয়া। তো বাইক তো ওই দেখা গেল যে দোকানে ছিল, সেই বাইকটা দিতে আসছিলো। তো আশিক ভাই আসার সময় স্যুপ নিয়ে এসেছিলো, তো সেই স্যুপই খাচ্ছিল। সে অসুস্থ, তো তাকে কোনো একটা কিছু খেতে দিলেই সে শুধু ভ্যান 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 মৌমাছির মতন ভ্যান ভ্যান করতে থাকে যে তুমি আসো তুমি আসো। সে আমাকে না খাইয়ে দিয়ে খেতে পারে না। তো প্রত্যেকবার খাওয়ার সময় তার একই কাহিনী থাকে যে আসো, সে আমাকে খাইয়ে দেয়, মনে হয় যে আমি অ্যাক্সিডেন্ট করেছি বা আমি ইনজুরি হয়েছি। তো যাই হোক, এটা একটু কিছুটা ক্লিপ আমি রেখেছি, আপনারা একটু শুনেন সে কীরকম ব্যবহার করে আমার সঙ্গে। ও যখন আমাকে জোর করে তখন তো আমার মেজাজ গরম হয়ে যায়, কারণ আমি বুঝি তার খাওয়া দরকার, কিন্তু সে বুঝে আমার খাওয়া দরকার, যেহেতু আমি ওর টেক কেয়ার করছিলাম। আর আমার কিছুই করতে হয় না, সব ওরটা উই করে। বাবা ওটা কি কালো? বসো না। খাও না তুমি, ইউরিয়া নাও, ইউরিয়া নাও, লেবু নাও। এই যে দেখছেন না যে বসো না বলছে, প্রত্যেকটা খাবারের ক্ষেত্রে সেই সেম লাইনটাই সে ইউজ করে, বসো না বসো না। মানে আমি খাইলে কি ও শক্তি পাবে কিনা বুঝি না। তো যাই হোক, সবাই আমার কিউট হাজব্যান্ডের জন্য দোয়া করবেন। আপনাদের সকলের দোয়া আসলেও কাজ করতেছে, আল্লাহর রহমত সৃষ্টি হয়েছে, তা না হলে এত দ্রুত অসুস্থ হতে পারতো না। আমি সকলের কাছে অনেক অনেক ঋণী। আর আমার যারা নতুন বন্ধু হতে চাচ্ছেন, প্লিজ আমার কমেন্টিতে একটা ছোট্ট মেসেজ দিয়ে যাবেন। আমার ভিডিও নিচে প্লিজ কোনো কমেন্ট করবেন না। আমরা যারা মুসলমান আছি অবশ্যই নামাজ পড়তে ভুলবো না। নামাজ হচ্ছে আমাদের পরিচয় বহন করে এবং আল্লাহর ভালোবাসা এবং রহমতের দৃষ্টি আমাদের উপর দিতে সহায়তা করে। তো অবশ্যই আমরা যারা আছি মুসলমান, তারা অবশ্যই 5 ওয়াক্ত সালাত আদায় করতে ভুলবো না। অনেক বেশি যদি ব্যস্ত থাকি তাহলে ফরজ সালাতটাও অবশ্যই আদায় করব। আর সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও সকলের জন্য দোয়া করি। ভিডিওতে লাইক দিতে অবশ্যই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি। আসসালামু আলাইকুম।